নমস্কার, জি24 স্বাগত। আমি লোকসভা লোকাল নিয়ে আত্রে চলে এসেছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। চলুন কি বলছেন মানুষ শুনি। নমস্কার, জি24 স্বাগত। লোকসভা লোকাল শুরু করছি আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র একটা শিল্পাঞ্চল। নদীর তীরবর্তী অঞ্চলে একের পর এক চটকল তৈরি হয়েছে। হিন্দ মোটরসের মতো এশিয়ার সব থেকে বড় 4 চাকার কারখানা ছিল এখানে, সেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। বেহাল অবস্থা চটকলগুলোর, আর তার প্রভাব পড়েছে আর্থসামাজিকভাবে এই অঞ্চলে। এখানকার সাংসদ তিনবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি হয়েছেন, তিনি এবারেও প্রার্থী। তার কাছ থেকে আশা প্রত্যাশা কি চাওয়া পাওয়া রয়েছে, আদৌ কি তিনি ফুলফিল করতে পেরেছেন এই এলাকার সমস্যা, এগুলোই আমরা জানবো। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে বিরোধীদের হাজারো গন্ডা অভিযোগ। আর খুব ইন্টারেস্টিং, এখানে জাঙ্গিপাড়ার মতো একটি বিধানসভা যুক্ত রয়েছে। এই বিধানসভায় রয়েছে ফুরফুরা শরীফ, যার পীরজাদা হচ্ছে নওশাদ সিদ্দিকী। আইএসএফ প্রার্থী দিয়েছে, আবার বামেরাও প্রার্থী দিয়েছে। আর এই ভোট কাটাকাটির জায়গায় কারা লাভের গুড়টা খেয়ে চলে যাবে সেটাও কিন্তু দেখার। তো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শ্রীরামপুরের বহু মানুষজন, যারা তাদের বক্তব্য জানাবেন, তারা কি পেয়েছেন আর পাননি সেগুলোর একটু হিসেব নিকেশ আমরা একটু ঝালিয়ে নিতে চাই তাদের কাছ থেকে ভোটের ঠিক মুখে। এবং বিভিন্ন দলের প্রতিনিধিরাও আমাদের সঙ্গে রয়েছেন। তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের অনেক কিছু হিসেব দিতে হবে। তিনবারের সাংসদ তারা। এখান থেকে নেক্সট আবার দাঁড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো কি রয়েছে তাদের বক্তব্য শুনবো। আর রয়েছেন আইএসএফ এর সদস্যরা। ফুরফুরা শরীফ এখানে রয়েছে, ভোট একটা বড় প্রভাব ফেলতে পারে, তারা প্রার্থীও দিয়েছেন। এবং তাদের জোট সঙ্গী হিসেবে যাদেরকে ধরেছিলেন বামেরা, যারা নিজেরাও প্রার্থী দিয়েছেন, অনেক আগে দিয়েছেন তারা অবশ্য, তারাও আমাদের সঙ্গে আছেন। আর বিজেপি, যারা বারবার বিভিন্ন জায়গায় প্রতি ক্ষেত্রে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে। তো প্রথমে আমি তৃণমূল কংগ্রেসকে দিয়েই শুরু করব। একের পর এক চটকল বন্ধ হয়েছে, হিন্দ মোটরসের মতো কারখানা সেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। একজন সাংসদ 3বার আপনারা জিতিয়ে নিয়ে গেছেন লোকসভায়, কি দিয়েছেন? হিন্দ মোটর বন্ধ হয়েছে সেটা তৃণমূল ক্ষমতায় আসার আগে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে 2014 সালে মেবি একেবারে ক্লোজড হয়ে যায়। 14 সালের আগেও 2007 সাল থেকে সেটা শিখ ইন্ডাস্ট্রি হিসাবে ঘোষণা করা হয়েছিল। তারপর অনুসারী শিল্পগুলোকে সেখানে তৈরি করার প্রবণতা, উদ্যোগ, এবং সেখানে দেখেছেন যে অনেকগুলো অনুসারী শিল্প পরবর্তীকালে সেই হিন্দ মোটরের ছোট ইউনিটে চালু করার একটা সরকার তার চেষ্টা করেছে এবং সেটাকে বাস্তবায়িত করার পক্ষে। দেখুন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে 2011 সালে কংগ্রেসের সঙ্গে জোট করে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার এপিসেন্টার ছিল এই হুগলি জেলার সিঙ্গুর। আমরা জানি কিভাবে একটা তৈরি হয়ে যাওয়া শিল্প টাটাদের ন্যানো কারখানাকে ধ্বংস করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সে সময় কংগ্রেসের সঙ্গে জোট ছিল। তারপর আমাদের মুখ্যমন্ত্রী একাধিকবার বিজনেস সাবমিট করেছে, এবং যখনই নির্বাচন এসছে কখনো ডবল চাকরির কথা বলেছেন, কখনো। আপনারা কি করেছেন? একটা হিন্দ মোটরস কারখানা, এত বড় একটা কারখানা খোলার পেছনে দুই সরকারেরই সমান ভূমিকা থাকা দরকার। না, 2011 সালে পর সম্পূর্ণভাবে ক্লোজ হয়েছে হিন্দ মোটর ফ্যাক্টরি, এবং এটা বাম জামানা থেকেই যে 50,000 কলকারখানা বন্ধ হয়েছিল তখন থেকে এই কারখানাটা ধুকতে শুরু করে। বাম জামানাকে কেন দায়ী করা হচ্ছে? এত কারখানা, এত চটকল পরপর এখনো তো বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা কি বলছেন? প্রথমেই বলি যে বাম জমানায় যে 50,000 কলকারখানা বন্ধের কথা আমার বিজয়ী বন্ধু বলছে, তাকে নামের তালিকা দিতে হবে কি 50,000 কলকারখানা বন্ধ হয়েছে, প্রথম কথা। কেন খুলছে না কেন কারখানা? অবশ্যই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার তৃণমূল বন্ধু যে কথাটা বললেন, আজকে হিন্দ মোটরে কারখানা যে বন্ধ হয়েছে সেটা 2014 সালে পুরোপুরি বন্ধ হয়েছে। অবশ্যই এই দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনাদের সাংসদ তো সেই সময় ছিলেন পার্লামেন্টে। না, 2014 সালে আমাদের সাংসদ শ্রীরামপুর লোকসভায় পার্লামেন্টে আমাদের সাংসদ ছিলেন। কিন্তু বামেদের সাংসদ ছিল, কিন্তু যেহেতু শ্রীরামপুর লোকসভাকে কেন্দ্র করে কথা হচ্ছে, তাই আমাদের উল্টো দিক থেকে দাবি বা প্রশ্ন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে যে এতদিন এমপি ছিলেন, তিনি এই হিন্দ মোটর কারখানা পুনরুজ্জীবনের জন্য তিনি সংসদে কি প্রশ্ন রেখেছেন, প্রথমত কথা। আপনাদের সঙ্গে কখনো, এই শ্রমিকদের সঙ্গে কখনো বসেছেন তিনি? আমাদের শ্রমিকদের সঙ্গে তিনি বসেছেন কিনা সেটা বড় কথা নয়, কিন্তু কথাটা হচ্ছে যে তিনি কি প্রশ্ন রেখেছেন একজন সাংসদ হিসেবে। দ্বিতীয় কথা, আমার বিজেপি বন্ধুকে আমার কথা, যে কেন্দ্রে তারা ক্ষমতায় রয়েছে, আজকে হয়ে গেল 2 টার্ম, মানে 10 বছর। তারা হুগলি জেলা শুধু হিন্দ মোটর নয়, যে সিঙ্গুরের কথা আমার বিজয়ী বন্ধু বললো, সিঙ্গুরে যখন শিল্পায়ন বিরোধী ধ্বংসাত্মক আন্দোলন মমতা ব্যানার্জি করেছিলেন, তখন আমরা দেখেছি রাজনাথ সিং থেকে শুরু করে লকেট চ্যাটার্জি থেকে শুরু করে শুভেন্দু থেকে শুরু করে তারা তৃণমূলের সঙ্গে ছিল, আজকে তারা বিজেপিতে। সুতরাং সিঙ্গুরের শিল্পায়ন বন্ধের কথা বিজেপির মুখে বানায় না। আমি একটু আইএসএফ এর কাছে যাব। আচ্ছা, ভোট ব্যাংকের রাজনীতি
সেই রাজনীতিতে আপনারা নেমেছেন। এই ভোট ব্যাংকের রাজনীতিতে আপনারা প্রার্থী দিলেন কেন, যেখানে বামেরা প্রার্থী দিয়ে দিয়েছে এবং বিকাশ রঞ্জন বাবু তিনি তো খুব আক্ষেপ ঝরে পড়েছে এবং আপনাদের বলা হয়েছে অপরিপক্কতার কাজ করেছেন, জোট কেন হলো না? দেখুন, ভোট ব্যাংকের কথা যেটা বললেন, প্রথমেই বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন এই ভোট ব্যাংকের যে পলিটিক্স পশ্চিমবাংলায় চলে, এই কথাটা আমরা শেষ করার জন্য আইএসএফের এখানে উত্থান হয়েছে। ভোট ব্যাংক বলে কিছু শব্দ হবে না, প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের সাংবিধানিক অধিকার রয়েছে, মৌলিক আপনার মানুষের কাছে কি বলছেন ভোট যখন চাইতে যাচ্ছে? অবশ্যই মানুষের কাছে যে বিকাশ রঞ্জন বাবুর কথা বললেন না, আমরা তাদের মতো এই সমস্ত শব্দগুলো ব্যবহার করতে পারি না, কিন্তু কারা অপরিপক্ক সেটা তাদের কাজে বাস্তবায়িত হয়েছে। কারণ তারা আগে যখন 8টা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল, তারা আইএসএফের সঙ্গে কতটা আলোচনা করেছিল সেটা আগে জানতে হবে। আইএসএফের সঙ্গে আলোচনা হয়নি? আইএফের সঙ্গে অবশ্যই আলোচনা হয়েছে এবং এই প্রসঙ্গে আমাদের যেটা পরিষ্কার স্ট্যান্ড, আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদেরকে এক জায়গায় আনার জন্য আমাদের কোনো জোট নয়, আমরা একটা আসন সমঝোতার কথা বলেছিলাম। আসন 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 যদি একটা ভোট ব্যাংকের জন্য যদি দুজন প্রার্থী দাঁড়িয়ে পড়ে, তাহলে কাকে ভোট দেবে? সেই ভাগটা কোথায় যাবে? লভ্যাংশটা কে যাবে? অবশ্যই এখনও আমাদের আলোচনার টেবিল খোলা আছে, আমরা আলোচনা চালাচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব যে এই ভোটকে এক জায়গায় আনার। আপনারা লাভের গুড়টা নিতে পারবেন? আমরা সবসময় ভারতীয় জনতা পার্টি একটি আমাদের শিল্পাঞ্চলের একটা বড় অংশ আপনাদের কিন্তু ভোট দিয়েছিল, দেখুন আগের বার শিল্পাঞ্চলের একটা বড় অংশ আপনাদের কাছে ভোটে গেছে। এখানে বহু মানুষ আছেন যারা বিভিন্ন রাজ্য থেকে এখানে কাজ করার জন্য এসেছিলেন, বসতি গড়েছেন, তাদের ভোটটা আপনাদের কাছে গেছে, আপনারা রাখতে পারবেন সেটা? সিপিএম এর সময় 5 লাখ পরিযায়ী শ্রমিক ছিল, এখন সেটা 50 লাখ পরিযায়ী শ্রমিক। কেন হলো? আপনাদের কোনো দায় দায়িত্ব নেই? আমরা এর বিরুদ্ধে লড়ছি। লক্ষ্মীর ভান্ডারের ভাতা পান? আমাদের দরকার নেই, ওই ভিক্ষার দরকার নেই। পান হ্যাঁ কি না? না, সম্মান দরকার নেই। লক্ষ্মীর ভান্ডারের ভাতা ওনাদের প্রয়োজন নেই, কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী ভাতার পরিমাণই বাড়িয়ে দিয়েছে। প্রয়োজন নেই সেটা তো সাধারণ মানুষ বলছে না, সেটা তো আমাদের গ্রামের মানুষ, আমাদের মানে পাড়ার মা কাকিমা বোনেরা খুব খুশি হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার, যেখানে বাড়ির কাকুরা জেঠুরা হাত খরচা দিতে চায় না বাড়ির মহিলাদেরকে, অনেকটা পিছিয়ে ছিল, তো সেখান থেকে তারা 500 জায়গায় 1000 টাকা পাচ্ছে, মানে এটা তো তাদের কাছে খুবই আনন্দের। ইস্তেহার প্রকাশ করেছে কি জানেন? একটা যে ইডি আর সিবিআই, সিবিআই লাগে বিরোধীদের, যদি না যায় তখন জেলে ঢোকাবে। বিরোধীরা ইডি সিবিআই লাগিয়ে আমরা ভিক্ষা চাই না। আপনাদের এখানে অভিযোগ উঠছে যে ইডি সিবিআই এগুলোকে ব্যবহার করা হচ্ছে। একেবারেই নয়, যতই করো কান্নাকাটি পরের বার হাওয়াই চটি। অরবিন্দ কেজরিওয়াল গেছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গেছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা দেখেছি অনুব্রত মণ্ডল, তার কন্যা শুভেন্দু অধিকারীর তো এফআইআর নাম তারা বারবার বলে। শুভেন্দু অধিকারী নয়, যারা অরবিন্দ কেজরিওয়াল হাইকোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রক্ষা কবচ নেওয়ার জন্য। আইন রয়েছে, আইন সবার জন্য রয়েছে। দুর্নীতির থেকেও বড় কথা, আমরা সংবাদ মাধ্যমকে মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আজকে আপনারা এখানে প্রোগ্রাম ফোকাস করতে এসেছেন, এই দুটো দলের সামনে কোনো ইস্যু নেই। দুজনের আপনারা কি দেখছেন যখন মানুষের কাছে? মধ্যে সেটিং দেখুন, মানুষের কাছে আমরা বলছি, পশ্চিমবাংলায় 62 জন যখন সাংসদ ছিল সিপিএম এর, তখন 100 দিনের কাজ চালু হয়েছে, আর তৃণমূলের আমলে 100 দিনের কাজ বন্ধ হয়েছে। এবং সারা দেশে যখন 100 দিনের কাজ চালু, শুধুমাত্র পশ্চিমবাংলায় 100 দিনের কাজ চালু বন্ধ হয়েছে। সেটা কেন? তৃণমূলের চুরির জন্য। যে সিপিএম সেই তো বিজেপি, যে গেরুয়া সেই লাল, তাই আজকে ওরা বলছে 100 দিনের টাকা। কিন্তু আপনাদের এই কথার মাঝে সাধারণ মানুষ তো টাকা পাচ্ছে না। লড়াই যেমন করছি, 100 দিনের টাকা আমরা ফেরত দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমরা বাংলার বঞ্চনা সহ্য করব না। গ্যাসের সিলিন্ডারের দাম এত চড়া কেন? 100 দিনের লাগেছে ফ্রি গ্যাস। আপনি উজালা ব্যবহার করেন? আমার বাড়িতে উজালা আছে। উজালা ব্যবহার করেন? আর যারা ব্যবহার ঘরে আছে, ওদের ঘরে বেশি আছে। আজ উজ্জ্বলনা গ্যাস থেকে আরম্ভ করে আয়ুষ্মান ভারত প্রোগ্রামটা চালু করতে দেয়নি, সমস্ত কিছু তো তৃণমূল এই বাংলাকে আটকে রেখে। এদের বাড়িতেও লক্ষ্মী ভান্ডার পৌঁছে গেছে, স্বাস্থ্যসাথী পৌঁছে গেছে। এই তৃণমূল এবং বিজেপি এদের সেটিং রাজনীতি আমরা জেনে গেছে, জনগণ জেনে গেছে। এখানে আমরা দুটো দল এখানে নেই। আমরা ম্যাডাম, আপনি শুরু করেছেন যে শিল্প এখানে কীরকম ধরনের পরিস্থিতি? শিল্প তো এখানে হয়েছে, চপ শিল্প হয়েছে, আমরা কাশফুলের বালির শিল্প হয়েছে, ঝালমুড়ি এসব শিল্প হয়েছে, কিন্তু এখানে চাকরি নাই। আমরা চাই এখানে দুর্নীতি দূর, সমাজ পরিবর্তন। আইএসএফ এইটাই চায়, দুর্নীতি দূর চায়, সমাজ পরিবর্তন চায়। সমাজের মধ্যে যে সমস্ত দুর্নীতিগুলো ঢুকে গেছে সেইগুলো আমরা, আমাদের নেতৃত্ব, আমরা আইএসএফ সেই দুর্নীতি দূর করতে চাই। এখনকার বর্তমানে
পশ্চিমবাংলায় যে রাজত্ব চলছে চোরের রাজত্ব চলছে। এই আইএসএফ বিজেপির সবচেয়ে বড় দালাল। এটা বিজেপি ইনভেস্ট করেছে তৃণমূলকে ভাঙাবার জন্য। আইএসএফ আপনাদের বি টিম আইএসএফ বলছেন কারা ইন্ডি জোট করতে গিয়েছিল? সিপিএম এর সীতারাম ইয়াচুরি মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী দিল্লিতে গিয়ে ওখানে হাতে হাত ধরে বলছে আয়মোরা সহচরী, হাতে হাত ধরি আর এখানে আপনারা বিজেপি মমতা ব্যানার্জি রাজনীতি করে নাগপুর থেকে পরিচালিত হয়, ওরা বলছে বিজেপির দালাল। আজকে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি তার স্কুলে তৈরি করে এই ফাঁকে প্রথমত হচ্ছে 100 দিনের কাজের যে টাকাটার কথা উঠলো, হুগলি জেলা পরিষদকে কেন 2 কোটি টাকা কেন্দ্র সরকার ফাইন করলো, তার জবাব এখানে জেলা পরিষদের সদস্যদের দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে 100 দিনের কাজের টাকা আমাদের রাজ্যে কেন্দ্র সরকার বন্ধ করে দিল। রাজস্থান সরকার কোর্টে গিয়ে সেটা জিতে নিয়ে এলো, আমাদের রাজ্য সরকার কি করলো? রাজ্য সরকার কেন কোর্টে যাচ্ছে না? রাজ্য সরকার কোর্টে কেন যাচ্ছে না 100 দিনের টাকা চাইতে? 100 দিনের টাকা জনতার আদালতে, জনতার কোর্টে মানুষকে নিয়ে আমরা যাচ্ছি। আমরা দিল্লিতে আমরা রাজভবনের সামনে অবস্থান করেছি, কিন্তু 100 দিনের টাকা ওরা দেয় না। ওদের সঙ্গে ইডি আছে, সিবিআই আছে, আমাদের সঙ্গে মানুষ আছে। একটা বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এবার নির্বাচনে মহিলা ভোট অত্যন্ত বড় একটা ফ্যাক্টর হতে চলেছে, আর সেক্ষেত্রে একাধিক পরিকল্পনা এবং একাধিক বিষয় দেখা যাচ্ছে মহিলাদেরকে সামনে নিয়ে এসে এম্পাওয়ারমেন্টের জন্য করা হচ্ছে। আর এই মহিলারা তারা কি বলছেন? আচ্ছা, এবার ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি করুক, আমরা চাকরি চাই, আমরা শিল্প চাই, আমরা কিছু ভাগা খাতা আমরা কিছু জানানো শিল্প চাই, মা বোনেদের সম্মান চাই, শিল্প চায়, শিল্প চায়। ওনারা বলছেন দিদি দেওয়া প্রচারে যখন যাচ্ছে, দিদি সাইকেলে প্রচারে যাচ্ছে, লক্ষ্মী ভান্ডার এই তৃণমূলের প্রার্থী বাড়িতে গিয়ে বিজেপি বলুন আমরা তো সবাই ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকায় তো সরকার এগুলো দেয়, তাহলে কেন এই কথাগুলো বলছেন? কথাগুলো বলছি যখন বিরোধীরা বলছে তারাও কি তাদের ট্যাক্স আমাদের থেকে নেয় না? আমাদের ট্যাক্সে নিয়ে আমাদেরকে দেবে না, দিদি একাই বহন করবে, সেটা তো হতে পারে না। তৃণমূল সাংসদের কাছে ডানকুনি ফুরফুরা লাইনের কি হলো? 31 নম্বর বাস কেন বন্ধ হয়ে গেল? এত স্কুল কেন বন্ধ হয়ে যাচ্ছে? শ্রীরামপুর ডোমজুর মিনি বাস কেন বন্ধ হয়ে গেল? উত্তরপাড়া ভগবতীপুর মিনি বাস কেন বন্ধ হয়ে গেল? সাংসদ কোথায় কি উদ্যোগ নিয়েছেন তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ট্রেন লাইন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, তারপর আমরা সরকার থেকে যখন চলে গেলাম, বিজেপি গভর্নমেন্ট আসার পরে উদ্দেশ্য প্রণোদিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সব রেল প্রকল্পের টাকা বরাদ্দ বন্ধ করে দিয়েছে। আমরা এখনো পর্যন্ত এই রাজ্যের ক্ষমতায় নেই, এই রাজ্যের ক্ষমতাতে একমাত্র তৃণমূল সরকার আছে এবং তাদের দ্বারা কোনো কাজ হচ্ছে না। তার বিক্ষোভ কর্মসূচি আমরা বিভিন্ন দিকে দিকে পালন করছি। আমরা সারা বছর মানুষের লড়াই আন্দোলনের সাথে আছি। আজকে তৃণমূলের বিরুদ্ধে যেমন আমাদের চুরির প্রশ্ন, কিন্তু আপনাদের খাতের ভোট তো কমছে ক্রমাগত। মোটেই কমছে না। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন, বিধানসভার উপনির্বাচনে আমাদের ভোট বেড়েছে, জনসমর্থন বেড়েছে। কোথায় বেড়েছে? আমাদের জনসংখ্যা, আপনি লাস্ট যে নির্বাচন আমাদের চণ্ডীদলের মধ্যে যা দেখুন, আমাদের গোটা রাজ্যে প্রায় 30% আমাদের ভোট পার্সেন্টেজ পঞ্চায়েত ইলেকশন আমরা পেয়েছি। এবং যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যদি ভোটের সময় ব্যালট পেপার যদি লুটপাট না করে, তাহলে আমাদের ভোট পার্সেন্টেজ আবার। কেন্দ্রীয় বাহিনী আসবে বলা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী আসবে, কেন্দ্রীয় বাহিনী আসবে। ভোট নিয়ে যে অভিযোগ যে কারচুপি হয়, রিগিং হয়, সেই অভিযোগগুলো বারবার উঠছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট করানো হচ্ছে। আপনারা আশ্বস্ত? হ্যাঁ, অবশ্যই আশ্বস্ত। কেন্দ্র বাহিনী, নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। করা যাচ্ছে না, কারণ এই পশ্চিমবাংলায় তৃণমূলের আমলে যা গণতন্ত্রের অবস্থা এবং তাদের দোষের বিজেপি, তারা মিলেমিশে একাকার। আজকের এই ডিবেটে দেখতে পাচ্ছেন তৃণমূল আর বিজেপি মিশে গিয়েছে, আর বিজেপির দোষের তৃণমূল, তারা বিজেপির প্রার্থী চেয়ে দিচ্ছে, বলছে বিজেপির প্রার্থী কোথায়। আমরা বলছি এই ভিড়ের মধ্যে খেয়াল রাখবেন, তৃণমূল আর বিজেপি যেন মিশে এক কাছে, তৃণমূল আর বিজেপি যেন এখানেই দলবদল না করে ফেলে। এই বিজেপি আর এই তৃণমূল দুজনেই পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করে। আচ্ছা, এখানে 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 একটা সিএ এর মতো গুরুত্বপূর্ণ একটা ইস্যু, তার সঙ্গে সন্দেশখালীর মতো একটা ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যে। এগুলো লোকসভা নির্বাচনে এখানে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা, সেটাও একটা খুব বড় প্রশ্ন। আমি এই সিএ ইস্যু নিয়ে আসবো। সিএ রুল জারি হয়ে গেছে, ভোটে এটা নিয়ে খুব ইম্প্যাক্টেবল কিছু হবে? সিএ দেখুন, সিএ এটা হলো তৃণমূল আর বিজেপির বায়োনারি পলিটিক্স।
তৃণমূল কংগ্রেস এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং বিজেপি লোকসভা নির্বাচনের সময় সামনে এনেছে যাতে করে ভোটটা পোলারাইজেশন হয়। আর 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 সন্দেশখালী সন্দেশখালির জন্য তৃণমূল কংগ্রেসকে ভুগতে হবে। গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মুখ পুড়েছে এই সন্দেশখালির জন্য, শাহজাহানের জন্য। এর জবাব ব্যালট বক্সে, এর প্রমাণ পশ্চিমবাংলার মানুষ ভোটের মাধ্যমে দিয়ে দেবে। সন্দেশখালী কিছুদিন আগে বসিরহাটের জনসভায় 1 লক্ষ সন্দেশখালীর মানুষ উপস্থিত হয়ে অভিষেকের সভায় প্রমাণ করে দিয়েছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। যারা অন্যায় করেছে তারা শাস্তি পেয়েছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা নাগরিকত্ব দেওয়ার আইন, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন না। যারা পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তান থেকে যারা 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 এসছে, যাদেরকে এতদিন পর্যন্ত উদ্বাস্তু বলা হচ্ছে, আমরা শরণার্থী বলছি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। দিদিমণি বা তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে। এনআরসির সঙ্গে সিএকে যুক্ত করে মুসলিম ভোট ব্যাংকটাকে এনক্যাশ করার যে চেষ্টা করছে, আজকে মুসলিমরা বুঝতে পেরেছে গার্ডেন রিজে বহুতল ভেঙে গিয়ে মুসলিমরা মারা যাচ্ছে, বোলপুরের বকটুয়ে মুসলিমরা মারা যাচ্ছে। সুতরাং মুসলিম তাস খেলে আর দিদিমণি তৃণমূল কংগ্রেস 42-এর মধ্যে 0টা আসন পাবে। আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাউন্ডারি হাঁকাবে, আর এরা 2-3-4-এর লড়াই করছে। কে 2 হবে, কে 3 হবে, কে 4 হবে, এদের লড়াই চলছে। আমরা অনেক এগিয়ে গেছি, আমরা 2 লক্ষ ভোটে জিতবো, 2 লক্ষ ভোটে। শ্রীরামপুর আর এই চাওয়া পাওয়া শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তাদের বিভিন্ন মানুষজনের তাদের বক্তব্য আমরা শুনলাম। 4 তারিখে রেজাল্ট বেরোবে আর সেই সময় পরিষ্কার হয়ে যাবে যে কি হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। লোকসভা লোকাল এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।